ভারতের মাটিতে সন্ত্রাস ঘটলে তার তাৎক্ষণিক এবং উপযুক্ত জবাব দেওয়া হবে, তাও আবার ভারতের নিজস্ব শর্তে ও নিজস্ব পদ্ধতিতে। ভারত কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্রের ভীতি বা ব্ল্যাকমেইল মেনে নেবে না। সন্ত্রাসবাদে মদদ দেওয়া সরকার ও সন্ত্রাসবাদীদের মধ্যে ভারত কোনো পার্থক্য করবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে তার ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিন্দুরের পর প্রতিটি সন্ত্রাসী এবং প্রতিটি সন্ত্রাসী সংগঠন জেনে গেছে আমাদের বোন ও মেয়েদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলার অর্থ কি হতে পারে। অপারেশন সিঁদুর ন্যায় বিচারের এক অটুট অঙ্গীকার। ৭ই মে সমগ্র বিশ্ব সেই অঙ্গীকারকে ফলাফলে পরিণত হতে দেখেছে। তাছাড়া পাকিস্তানের ওপর সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন পাকিস্তান আবেদন করেছিল এবং আশ্বাস দিয়েছিল যে তারা আর কোনো সন্ত্রাসী কার্যকলাপ বা সামরিক অভিযানে জড়িত হবে না, তখন ভারত সেই অনুরোধ বিবেচনা করে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে উনি এও জানিয়েছেন, ভারত পাকিস্তানের সন্ত্রাসী ও সামরিক ঘাঁটির ওপর সামরিক অপারেশন আপাতত শুধু স্থগিত রেখেছে। পাকিস্তান যদি আবার কোনো ভুল করে তাহলে ভারত কঠোর প্রত্যাঘাত করবে। উনি আরো বলেছেন, যদি পাকিস্তানের সাথে কথা বলা হয় তাহলে সন্ত্রাসবাদের ওপর হবে বা পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। তবে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি কি আমেরিকার মধ্যস্থতায় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পেহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানকে কতটা শাস্তি দেওয়া গেল? অপারেশন সিন্দুরের পর দেশের সামরিক ক্ষমতা নিয়ে কতটা নিশ্চিন্ত দেশবাসী? এদিকে একাংশ দেশবাসীর মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেবার দাবি জোরালো হয়ে উঠছে। এমন কোন পদক্ষেপ কি ভারত নেবে? তাছাড়া ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর 1971 সালের চর্চা কেন বিভিন্ন মহলে গুরুত্ব পাচ্ছে, এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অপারেশন সিন্দুর ও ভারত পাক সংঘর্ষ বিরতির পরিবর্তিত পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। স্বাগত আপনাকে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানে আমরা সিপিআইএম এর পক্ষ থেকে কোনো একজন নেতৃত্বকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা চাইছিলাম কোনো একজন নেতৃত্ব থাকুক ওনাদের মধ্যে, কিন্তু ওনারা শেষ পর্যন্ত কাউকে আমাদের আজকের এই অনুষ্ঠানে পাঠাতে পারেননি। তাই আজ শুধুমাত্র বিজেপি নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানে। দিলীপবাবু, প্রথমেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়ায় ভারতীয় সেনাবাহিনীর যে পরাক্রম ও প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, তাকে ধন্যবাদ ও সম্মান জানিয়ে আজ রাজধানী শহরে একটি বিশাল র্যালির আয়োজন আমরা দেখেছি। তো সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে কি মনে হচ্ছে? এটাতে অপারেশনের সিন্দুর হওয়ার পরে সারা ভারতবাসীর বুকে যে একটা প্রত্যয় কিছুটা হলে যে ক্ষোভটা হয়েছিল, যে ধর্ম পরিচয় জেনে ২৬ জন পুরুষকে হিন্দু তাদেরকে হত্যা করা এবং তাদের স্ত্রীদের ছেড়ে দেওয়া, যে যাও মোদিকে গিয়ে বলো, এই যে একটা ধর্মভিত্তিক এইভাবে যে নৃশংস যে আক্রমণ, সেটা পৃথিবীর ইতিহাসে এরকম দেখা যায়। তো সারা দেশই টকবক করে এটা খুবই ফুঁসছিল। এমনকি সাধারণ জনগণের মধ্যেও লক্ষ্য করা গেছে সবাই যুদ্ধ যেতে চায়, দেশের জন্য যুদ্ধ করতে চায়। আর এইবারই খুব সুন্দর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সব মানুষ মিলে, যেভাবে বিরোধীরা সবাই মিলে যেভাবে এক হয়ে সমর্থন দিয়েছিলেন, আমাদের প্রধানমন্ত্রীকে যেমন সমর্থন করেছে, সৈন্যবাহিনীকে উৎসাহ দিয়েছে। তো সুতরাং এটা একটা সংকটের সময়ে দেশের যে একতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ক্রাইসিসের সময়
যে সব আমরা ভারতবাসী এই যে অনুভূতিটা জাগানো, এইটাও আমাদের কাছে একটা বিরাট বড় পজিটিভ। এমনকি ওয়েসিস এর মতো লোক যিনি সবসময় একটা বিশেষ সম্প্রদায়ের কথা বলেন, কিন্তু উনি এই পরিপ্রেক্ষিতে যেভাবে সরকারের পাশে দাঁড়িয়েছে, পাকিস্তানকে যেভাবে হুঁশিয়ার দিয়েছে, সেটাও আমাদের কাছে ওয়েসিসকে নতুন করে আবার চিনতে সাহায্য করেছে। তেমনি অনেকেই, সব পার্টি এই ব্যাপারে প্রচন্ড মানে সংঘবদ্ধ ছিল দেশ রক্ষার্থে। পাশাপাশি আজকে এই ঘটনাটা হওয়ার পরে যখন আমাদের প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আমরা সন্ত্রাসবাদ নির্মূল করব, আমাদের টার্গেট হচ্ছে সন্ত্রাসী এবং তাদের যারা তৈরি করে বা যারা উস্কানি দেয় বা কোন রকম ভাবে তাদের সাহায্য করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক এবং সারা পৃথিবীর লোকের নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্টভাবে মোদিজি এই কথাটা বলেছেন যে আমরা পৃথিবীর যে কোনো কোণা থেকে আমরা খুঁজে তাদেরকে আমরা উৎখাত করব, আমরা মারব। এটা পৃথিবীর মানদণ্ডে দাঁড়িয়ে এটা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের কথা বলা, এটা যথেষ্ট মানে এটা প্র্যাগমেটিজমের দরকার লাগে, সাহসের দরকার লাগে, নিজের দেশের যে ক্ষমতা আছে সেটার নিজস্ব আত্মবিশ্বাস থাকে। সুতরাং সেই দিক দিয়ে আজকে সারা পৃথিবীর কাছে যে নতুন ভারত কোন জায়গায় অবস্থান করে, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির সারা পৃথিবীর মধ্যে কি পজিশন, সেটা আমাদের সাহায্য করেছে, চিনতে সাহায্য করেছে এবং সারা পৃথিবী ও আমাদের ভারতবর্ষকে নতুন করে চিনেছে। একদম, তার জন্য আজকের যে র্যালি, আমরা অবশ্যই আসবো পেহেলগাঁও যে নির্বিচারে হত্যালীলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা, সেখান থেকে শুরু করে অপারেশন সিন্দুর এবং অপারেশন সিন্দুরের পরে যে সংঘর্ষ বিরতি হলো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনার সঙ্গে, আপনার মতামত অবশ্যই জানবো। কিন্তু আজকে যেটা জানতে চেয়েছিলাম শুরুতেই, যে আজকে যে রাজধানী আগরতলায় যে তিরঙ্গা র্যালি, সুবিশাল একটি তিরঙ্গা র্যালি হয়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি স্বতঃস্ফূর্তভাবে সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা ছিলেন এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এই তেরঙ্গা হাতে, তেরঙ্গা র্যালিতে, যেখানে আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ এবং সেনাবাহিনীর যে সামরিক শক্তি প্রদর্শন করেছে এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব দিয়েছে এবং তার জন্য একটা ধন্যবাদ র্যালি করা হয়েছে এখানে। এই র্যালিতে কাউকে কি আপনারা পাননি এরকম মনে হয় যে এই র্যালিতে কেউ ছিল না বা কোনো অংশের মানুষ না? একটা জিনিস, আমি ব্যক্তিগত কাজে ত্রিপুরার বাইরে ছিলাম, আজকে 5টা, 5:30, 6টার সময় আমি ত্রিপুরাতে আগরতলায় এসেছি। সেটা আমার কাছে খুব খারাপ লাগছে যে এইরকম একটা সূর্য প্রদর্শনের সম্মান জানানোর, যেখানে মুখ্যমন্ত্রী অন্যান্য সবাই আমাদের দলমত নির্বিশেষে বহু মানুষই ছিলেন, আমি অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু তারপরেও আমি বলবো এই যে স্বতঃস্ফূর্ত যে প্রকাশ আমাদের সরকার এবং পার্টির, সরকার বলে না, পার্টির নেতৃত্বে এই জিনিসটা যে হয়েছে, সেটা কিছুটা হলেও আমরা, আমাদের দুঃখ তো বটেই যে 26 জন মহিলা বিধবা হয়েছে, তাদের কপালের সিঁদুর মুছে ফেলা হয়েছে, সেগুলো তো আমরা ফেরত দিতে পারবো না। কিন্তু তারপরেও আজকে এই যে কয়দিনের যেটা হয়েছে, আমরা তো প্রত্যাঘাত করেছি, এটা তো যুদ্ধ নয়। এবং আমাদের প্রথম থেকেই ছিল যে আমরা সন্ত্রাসী যেখানে আছে সেখানে আঘাত করব এবং তাই করা হয়েছে। সন্ত্রাসীর যে ঘাঁটিগুলো, 9টা ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়েছি। না, এটা কি মনে হয় পেহেলগাঁও হামলার পর মানে অপারেশন সিঁদুরের মাধ্যমে, মানে সিঁদুরের মাধ্যমে বদলা নিল ভারত, এটা একদম চট করে সব গোটা বিশ্ববাসী দেখেছে, কিন্তু এই বদলার মাধ্যমে সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা পাকিস্তানকে কতটা যোগ্য জবাব বা একটা যোগ্য শাস্তি দেওয়া গেল বলে আপনারা মনে করেন? দেখুন, প্রথমত আমাদের তো মানে টার্গেটই নেই যে কাউকে শাস্তি দেওয়ার। আমাদের 1 পয়েন্ট এজেন্ডা, যে সন্ত্রাসবাদ এবং যারা এর প্রশ্রয় দেয় তারা বর্তমান সভ্যতার শত্রু। এবং এই যে মেসেজটা যেটা আমরা এত বছর ধরে বারবার বলে আসছি, সেটা কিন্তু সারা পৃথিবী এক বাক্যে কিন্তু স্বীকার করে নিয়েছে। এমনকি সে চীন, যেখানে মনে করি অনেক ব্যাপারে তারা আমাদের সাথে মিল থাকে না, কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে
চীনও কিন্তু পাকিস্তানকে সাহায্য করেনি, আমেরিকা তো আছেই, এমনকি 57টা মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে একটা কান্ট্রিকেও কিন্তু পাকিস্তান পায়নি, যারা ভাবছিল যে মুসলিম বলেই তারা সাহায্য করে। কিন্তু অনেকেই বিভিন্ন রকম সন্ত্রাসবাদের মানে ভীষণ ক্ষতি হচ্ছে। তো সেই দিক দিয়ে একটা পার্টিকুলার একটা ইস্যু, যে সন্ত্রাসবাদ যে বর্তমান সভ্যতার সব থেকে বড় যে ইস্যু, সেটা কিন্তু আজকে ভারত সেটা পৃথিবীর দরবারে, যেটা এতদিন ধরে বলে আসছিল, সেটা আবার প্রমাণিত হয়েছে। তো সুতরাং এই দিক দিয়ে একটা পার্টিকুলার ফোকাস কিন্তু হয়ে গেছে, যে সবাই মিলে যে না সন্ত্রাসবাদ, সে আমরা 9/11 বলি, 26/11 বলি, আমরা যে মুম্বাই হামলা বলি, বা পহেলগাঁওই বলি, উড়ি আক্রমণ বলি, সবগুলো খন্ড খন্ড ভাবে হয়েছিল, আমরা করেছি। সেখানে এয়ার স্ট্রাইক করেছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেটা একটা পার্টিকুলার জায়গা, এবং সেখানে আমরা সফল হয়েছি। কিন্তু এইবার একসাথে এয়ার স্ট্রাইক, 3টা বাহিনী যেভাবে প্রস্তুতি নিয়েছিল, আমাদের হাতে যে নতুন নতুন যে সমস্ত আর্মস এমুনেশন আছে, সেগুলো যে নিখুঁতভাবে সেখানে দেখা গেছে, একটাও কিন্তু আমরা জনবহুল জায়গায় বা কোথাও কিন্তু আমরা আক্রমণ করিনি। যেটা করেছি 9টা, ওদের অনেকগুলো বিমান ঘাঁটিও কিন্তু ধ্বংস হয়েছে। এবং কারণ হচ্ছে যে বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি তারা কিন্তু এই যে সন্ত্রাসী এগুলো তৈরি করেছিল, ওদেরও ক্যাজুয়ালিটি হয়েছে, ওদের 100 জনের মতো উগ্রপন্থী মারা গেছে, মাসুদ আজারের তার পরিবারের 14 জন লোক মারা গেছে। তো এখন বাকি এরপরে আমরা মাসুদ আজার বলি কিংবা হাফিজ শহীদ, আমরা অদ্ভুত ভাবে এই ইয়েতে নাই, আমাদের যে 6-7 তারিখে ইয়ের পরে, আক্রমণের পরে, এদেরকে কিন্তু প্রকাশ্যে কিন্তু দেখা যায়নি। যেখানে মাসুদ আজারের পরিবারের এতগুলো লোক মারা গেল, সেখানে জানেজা বা প্রেয়ারে মাসুদ আজারকে কিন্তু দেখা যায়নি। শহীদ ইয়ে যেটা আছে, সে কিন্তু কোনো কথা বলছেনি। এখন তো অনেক জায়গায় এই প্রশ্নটা আছে, ওরাও কি মারা গেছে? তা নাহলে মাসুদ আজার একটা চিঠি লিখলো কেন? মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যে যার যে মানসিক অবস্থা, সে একটা চিঠি পাকিস্তান, সেই চিঠিটা সামনে নিয়ে আসতে হয়েছে যে মাসুদ আজারের এই হচ্ছে বক্তব্য। তো এখনো অনেক কিছু সামনে আসেনি। আমাদের তো সন্দেহ, একই বাড়িতে 14 জন মারা গেল, আর মাসুদ আজার বেঁচে আছে, সেখানে মাসুদ আজার ছিল কিনা, ছিল বা নাই, বা হয়তো মারাই গেছে, সেটা আনেনি, কারণ যারা সন্ত্রাসী তাদের মনোবল রাখার জন্য এই কাণ্ডটা, এটা আরো পরে জানা যাবে। এখন আমরা যখন মাসুদ আজহার কিংবা হাফিজ সাইদের কথা বলছি, তখন অনেকেই বলছেন যে 4 জন সন্ত্রাসবাদী পেহেলগাঁওয়ে হত্যালীলা চালিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না আটক করা যাবে বা তাদেরকে যতক্ষণ পর্যন্ত না আইনের আওতায় আনা যাবে বা শাস্তি দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই তার বদলাটা সম্পূর্ণ হবে না, পেহেলগাঁওয়ের বদলা সম্পূর্ণ হবে না বলে মনে করছেন? এটা তো যে যার, ওরা তো ইনস্ট্রুমেন্ট। আজকে আমার হাতে S-400 আছে, আবার ওরা তো যে ডিভাইসটা ছিল, অ্যান্টি মিসাইল ডিভাইস ছিল, সেগুলো পাকিস্তান দাবি করছিল। সেটা তো ডিভাইসের তো কোনো ইয়ে নয়, মানে দোষ নয়, এটা ডিফেক্টেড ডিভাইস, আমাদের ইয়েতে ঢুকতেই পারি না, আমরা সবগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। ওরাও একটা তৈরি ইনস্ট্রুমেন্ট মাত্র, তার জন্য তো সার্চ চলছে। এবং ওদের দেখা গেছে ওরা যেভাবে গতিবিধি, একদম যারা মানে ভালো রকম ট্রেনিং নেওয়া, এবং সন্দেহ করা হচ্ছে এটা যে আর্মির লোক এটার মধ্যে আছে। তো আমরা তো বসে থাকিনি, পাশাপাশি এতগুলো লোককে কিন্তু যে সন্ত্রাসী মারা হয়েছে, তারাও ধরা পড়বে। আর তাছাড়া আমাদের এটা যে সরকার যেভাবে চলে, সেখানে আমাদের ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী, ওরা আবার আমাদের আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, নেভি আছে, তারা যে ফর্মুলায় কাজ করবে সবগুলো তো প্রকাশ্যে আনাও যায় না। যারা যা বলছে তারা অনুমান ভিত্তিক বলছে, আবার অনেক সময় অনেকে তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছে। তো সব প্রশ্নের যে সব জবাব দিতে হবে তারও কোনো মানে নাই। তবে আমাদের দেশ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সঠিক দিশায় যে চলছে, সেইটুকু বিশ্বাস আমাদের সবার আছে। ঠিক, আমরা যখনই পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের এই সংঘর্ষ বিরতির কথা বলছি, বা পেহেলগাঁও হামলা যা হয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে, এবং অবশ্যই ধর্ম জেনে জেনে সেখানে হত্যালীলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা, তারপর কিন্তু গোটা দেশ এক হয়ে, এবং বিশেষ করে ভারতের যে বিভিন্ন রাজনৈতিক দল, যেটা দিলীপ বাবু কিছুক্ষণ আগে বলছিলেন, যে
দলমত নির্বিশেষে সবাই কিন্তু সরকারকে নিঃশর্ত সমর্থন করেছিল যে এর বিরুদ্ধে একটা প্রতিকার চাই এবং প্রত্যাঘাত করতে হবে এবং একটা বদলা কিন্তু পেহেলগাঁওয়ের বদলা কিন্তু প্রত্যেক ভারতবাসী চাইছিল, প্রত্যেক ভারতের রাজনৈতিক দলও চাইছিল। কিন্তু সম্প্রতি যে ভারত পাকিস্তান এই যে সংঘর্ষ বিরতির ঘোষণা ভারত পাকিস্তানের আগে মার্কিন রাষ্ট্রপতি কেন করলো তা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। ভারত পাকিস্তানের দ্বন্দ্বে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিরোধীরা। কি মনে করেন আমেরিকা ভূমিকাটা সেখানে কতটা সম্মানজনক ভারতের প্রতি? এটা সম্মানের কোনো ব্যাপার নয়। আপনি যদি ওই লাস্ট যে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন জাতির উদ্দেশ্যে, উনি কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কোনো রেফারেন্স কিন্তু টানেননি, একবারও কিন্তু উচ্চারণ করেননি। এখন কেউ যদি সেটা ক্রেডিট নিতে হয় আন্তর্জাতিক মাপে, এগুলো সাধারণত করা হয় না। এই প্রশ্নটা তো ওঠা উচিত যে উনি আগ বাড়িয়ে এই কথাটা কেন বলতে গেলেন। আজকে এটাও তো ঠিক, ব্যবসা বাণিজ্য এখনো বলছেন, এখনো সৌদি আরবে গিয়েও বলছেন। হ্যাঁ, উনার অনেক স্টেটমেন্ট নেই, অনেক রকম প্রতিক্রিয়া হয়, উনি অনেক কথা অনেক সময় বলেন, কিন্তু কূটনৈতিক মানে দুনিয়াতে এইভাবে কিন্তু কথাগুলো বলা হয় না। এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, পৃথিবীর সব থেকে শক্তিশালী যারা, তারা বলছেন। কিন্তু আমরা যেটা চাই, আমাদের কাছে ডিজিএমও পাকিস্তান থেকে অ্যাপিল এসেছে, আমাদের ডিজিএমও কথা বলেছে, আমরা কথা বলেছি আমাদের আর্মি লেভেলে। ওদের দিক থেকে চারদিকে একটা মানে দৌড়াদৌড়ি শুরু হয়েছিল, এমন আঘাত, এবং এটা জানেন ওদের 7টা এয়ারবেস কিন্তু ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন যেখানে খেলাধুলা হতো সেই মাঠটাও নেই। এবং তাদের একজন মিনিস্টার স্টেটমেন্ট দিচ্ছিলেন, তো সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এটা কোথা থেকে, তোমার অথেন্টিসিটি কোথায়? আমরা কিন্তু আমাদের প্রত্যেকটার কোথায় আমরা মিসাইল পেয়েছি, কোথায় আমাদের কি আছে, সবগুলো ছবি শুদ্ধ সারা পৃথিবীর কাছে আমরা তুলে ধরেছি কিভাবে আমরা নষ্ট করেছি। তখন ওদের মিনিস্টার বলল সোশ্যাল মিডিয়া থেকে। এখন এইটা কোনো উত্তর হয় একটা দেশের পক্ষে? তার থেকে দেখেন আমাদের এখানে কিন্তু যারা মানে প্রেজেন্ট করেছে আমাদের দেশটাকে, আমাদের সৈন্যবাহিনীর, সে আর্মির হতে পারে কিংবা এয়ারফোর্সের হতে পারে কিংবা আমাদের সেক্রেটারি লেভেলের লোক আছে, তারা বলেছে। কিন্তু পাকিস্তান যেন এটা দিশের বিন্যস্ত ভাবে, এইবার এই মিনিস্টার বলছে, তখন এই মিনিস্টার মাঝরাতে মিটিং ডাকছে, এতে কোনো কোঅর্ডিনেশন ছিল না। একটা রাষ্ট্র হিসেবে যে প্রেজেন্টেশন হয় সেটা যেন ভারতবর্ষের কাছে তাদেরকে না একটু শিশু মনে হচ্ছিল। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন উনি বলেছেন, কারণ এটাও তো ঠিক না। ইদানিং কালে, সম্প্রতিকালে কেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? আপনি যেটা বলছিলেন যে শক্তিধর দেশের মধ্যে একটি আমেরিকা, তার জন্য একটা গুরুত্ব তো অবশ্যই রয়েছে, সেখানে সেই দেশের রাষ্ট্রপতি। পাশাপাশি সম্প্রতিকালে ভারতবর্ষের সঙ্গে যে আমেরিকার যে বা মার্কিন মুলুকের যে সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, এবং পাকিস্তানের প্রতি যে আমেরিকার একটা বিদ্বেষ লক্ষ্য করা গেছিল বা পাকিস্তানের প্রতি সেই বন্ধুসুলভ আচরণটা ছিল না, তারপর অনেকেই মনে করেছিলেন যে এই যে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের এই যে সংঘাতে বা সন্ত্রাসবাদী দমনে ভারতের যে অবস্থান, সেখানে আমেরিকা হয়তো ভারতের পাশে থাকবে। এবং প্রথম ইনিশিয়ালি যে বক্তব্যগুলো উঠে আসছিল আমেরিকান ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে বা অন্যান্যদের পক্ষ থেকে, সেখানে কিন্তু এরকমই মনে হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই যে যুদ্ধবিরতির ঘটনাটা, উনি ওনার এক্স হ্যান্ডেলে আগে থেকে এইভাবে ঘোষণা করাটা, যুদ্ধবিরতি ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো রাষ্ট্র ঘোষণা করার আগেই আমেরিকা ঘোষণা করার, এটাকে কিভাবে গোটা বিশ্ব কিভাবে দেখবে বলে মনে করছেন? আমার নিজস্ব ব্যক্তির মতে যেটা, এটাকে খুব ভালোভাবে নেবে না। কেন? আজকে কিছুদিন আগে আমেরিকা যেভাবে শুল্ক চাপিয়েছিল বিভিন্ন দেশের সাথে, তার বিজনেসটা কিন্তু আমেরিকা কিন্তু শুধু বিজনেস বুঝে, কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতবর্ষ তারাও তার বিজনেস এবং যেটা দেখলাম ব্যবসার দিক থেকেই সব থেকে বেশি নজর দিয়েছে। এটা শুনলাম যে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসা ক্ষতি হবে, আমি চাইছি ওনারা ডিনার টেবিলে বসুক, ব্যবসা করুক। তো ব্যবসা তো ভারতবর্ষ সে কিন্তু ব্যবসার দিকে দেখে না, সে তার স্বাভিমান যেটা আছে, তার আত্মনির্ভরতা তার আছে। আজকে আমরা ইকোনমির দিক দিয়ে আমরা 4 নম্বরে, আমরা 3 নম্বরের দিকে টার্গেট করছি। আমাদের যে ফরেন রিজার্ভ যেটা থাকে সেটা পাকিস্তানের 10 গুণ থেকে 15 গুণ। আমাদের শক্তি সামর্থ্য যা আছে পাকিস্তান আমাদের ধার কাছে নাই। এবং এইটুকু একটা মানে শুনছি বিভিন্ন জায়গায়, আমি দেখেছি যে কোনো একটা জায়গায়
এমন হতে পারে যে পারমাণবিক বোমা যেখানে রেখেছিল সেখানে একটা লিক হয়েছে এবং সেটা আমেরিকা ধরা পড়েছে ওদের কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে, সেটাও পৃথিবীর একটা ক্ষতি হতে পারে। নাহলে রাতারাতি এই যে ঘটনাটা ঘটলো, পাকিস্তানেরও বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারত। আবার সেটা যদি পারমাণবিক বোমা যদি নিজেরাই শেষ হয়ে যেত। তার মধ্যে আবার চীনের ব্যাপারটা আছে। চীন যেগুলো অস্ত্রগুলো তাদের পাকিস্তানকে দিয়েছিল, তো সেটা এয়ার ডিফেন্স সিস্টেম তো কোনোটাই কাজে লাগলো না। আমাদের যে প্রথম থেকে যে নীতিটা ছিল সেটা ছিল একদম প্রিসাইজ ছিল এবং সেটা মেজার্ড ছিল এবং নন এসকেলেটরি। আমরা তিনটা কথা বলেছি, আমরা স্পেসিফিক টার্গেটে আমরা করেছি। আমাদের কিন্তু ওরা যেটা করেছে আমাদের মন্দিরে, আমাদের গির্জায় সাধারণ মানুষকে করেছে, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। তো পাকিস্তান যে চিন্তা শক্তি দিয়ে যে যথেষ্ট দুর্বল এবং ওরা যে ভয় পেয়েছে, আমার মনে হয় ওদের দিক থেকে কিন্তু আবেদন 60টা কান্ট্রির কাছে, সব জায়গায় ওরা গেছে। কোন জায়গায় ওরা যায়নি, তারা বলছে থামাও থামাও, না হলে আমরা শেষ হয়ে যাব। আজকে পাশাপাশি অন্য রাষ্ট্রেও আমরা দেখছি ওরা যারা আস্পালন করতো, আজকে তো সেই আস্পালনও তো শুনতে পাই না। ওরা তো বলছিল যে মাসুদ আজহারই বলেছিল যে শ্বাসকষ্ট এমন হবে, এমন রক্তগঙ্গা বইয়ে দেব যে সেখানে ভারতবর্ষের এই লাকড়ি পর্যন্ত পাবে না। সেখানটায় দিল্লিতে গিয়ে এই মুনির গিয়ে এখানে নামাজ পড়বে। অনেক বড় বড় কথা বলেছিল। ভারত একটা কথা বলেনি, কারণ ভারতবর্ষ এবং মোদিজি অ্যাকশনে বিশ্বাস করে। শুধু শুধু যে কথা বলবো এবং যে কথাটা বলে সেই কথাটা রাখে। এখন যেমন এর ফলশ্রুতি হিসেবে আমরা কি পেয়েছি, আজকে সব দিক দিয়ে কথা ডোনাল্ড ট্রাম্প বলতেই পারেন মধ্যস্থতা বা তারা ইউএনওতে গিয়েছে। ভারতবর্ষ বলছে দুটো পয়েন্টে শুধু আলোচনা হতে পারে। এক আলোচনা হবে সন্ত্রাসবাদের উপরে, আর 2 নম্বর হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। যে পাক অধিকৃত কাশ্মীরটা আমরা আমাদের নিজেদের দাবি বলে যাচ্ছি সারা পৃথিবীর কাছে, আমরা সেটা প্রমাণ করেছি যেটা আমাদের কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এবং কাশ্মীর ওই জায়গায় যারা আছে তারাও বলছে, এমনকি বালুচিস্তানের লোকরা বলছে আমরা ভারতবর্ষ। আজকে পাকিস্তানের ভিতরে যেভাবে ভিতরের দিকে যেভাবে চলছে, বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব বা অন্যান্য জায়গায় যেভাবে চলছে পিওকেতে, পাকিস্তান তো নিজের দেশে ওদের দ্বারাই ওরা শেষ হয়ে যাবে। তো সুতরাং আমাদের কূটনৈতিক এবং আমাদের সামরিক দুদিক থেকে আমাদের জয় হয়েছে। এটা ওকে, এই যে আপনি যেটা পাক অধিকৃত কাশ্মীরের কথা বলছিলেন বা প্রধানমন্ত্রী বলেছেন যে যদি আমরা পাকিস্তানের সাথে কথা বলি তাহলে দুটো বিষয় নিয়ে কথা বলবো, এক তো সন্ত্রাসবাদের বিষয় নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। এখন অনেকেই দেশের ভেতরে অনেকেই বিশেষ করে সামাজিক মাধ্যমে এইসব বক্তব্যগুলো উঠে আসছে অনেকের, যে এটাই সময় ছিল যে পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার বা আমাদের যেটা এটাকে দখল মুক্ত করা, দখল নয় দখল মুক্ত করা, এটা ভারতের জায়গা এবং যে পাকিস্তান যে দখল করে রেখেছে এই দখল মুক্ত করার এখনই সুযোগ ছিল। সেটা কি মনে করে? না, যুদ্ধ তো একটা ছেলে খেলা নয়। আমাদের তো একদম ফোকাসড ছিল। আমরা এবার যে যুদ্ধটা করেছি সেটা একদম ফোকাসড, যে যারা এই ক্ষতিটা করেছে, যারা টেরোরিস্ট, যারা, যেমন মোদিজি যেমন বলেছে যে টেরোরিস্ট আর ট্রেড একসাথে চলতে পারে না। টেররিস্ট এবং টক্স একসঙ্গে চলতে, টেররিস্ট এবং টক একসাথে চলতে পারবে না, রক্ত এবং জল একসাথে চলতে পারে না। এই যে মেসেজগুলো, কাউন্টার কোনো স্টেটমেন্ট কিন্তু আসেনি। সুতরাং আমরা এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আসবো বলে কিন্তু আমরা যুদ্ধে নামিনি। কিন্তু সেখানে তো আমাদের লোকসভায় দাঁড়িয়ে আমাদের যে অমিত শাহজি বলেছেন কাশ্মীর তো আমরা নেবই, এটা তো প্রথমেই বলেছেন। তো এইটা আমাদের এজেন্ডার মধ্যে আছে। কিন্তু একসাথে একটা যুদ্ধের সাথে আরেকটা যুদ্ধে জড়িয়ে যাওয়া সেটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। আর যদি পাক অধিকৃত কাশ্মীরকে আমরা যদি এখন হাত দিই তাহলে চীনও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, কারণ এখানে চীনের তার নিজস্ব একটা রাস্তা তৈরি করেছে। পাকিস্তান চীনের কাছে কিছু জায়গা বিক্রিও করে দিচ্ছে। তাহলে একই সাথে আমরা অনেক দিকে একই সময়ে কিন্তু আমরা আমাদের ফ্রন্ট খুলে দেব। তো সেটা যখন আছে সেখানে আমরা যখন দাবি করছি যে পাক অধিকৃত কাশ্মীর যেটা আমাদের, আমরা করব, নির্দিষ্ট সময়ে করব, সেটা প্ল্যান মাফিক করব। আর এটা তো আমরা দেখেছি যে মোদিজি যে প্ল্যান করে আজকে যে আমরা এত শক্তিশালী, এটা কিন্তু এইবার যুদ্ধ নেমে গেলাম তৈরি এমন নয়। বিগত 10 বছর থেকে
আজকে আমরা যে আর্মস এন্ড এমুনিশন, আমাদের যে দেশের মধ্যে যে সমস্ত সামরিক অস্ত্র আমরা তৈরি করেছি, নিখুঁত নিশানায় আমাদের এইগুলো মানে কাজ করেছে, সেখানে চীনা অস্ত্রগুলো বরং ফেল করেছে। তো ব্যবসার দিক থেকে যদি হয় তাহলে চীনের ব্যবসা মানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। আমরা বরং আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, আমাদের যে আর্মস এমুনিশন, সেগুলো কিন্তু পরীক্ষিত হয়ে গেছে। একসাথে 36টা রাফাল কিনে নেওয়া একটা দেশের পক্ষে চারটিখানি কথা নয়, কিন্তু আমরা কিনেছি। তার মানে আমাদের যে অর্থনৈতিক যে শক্তিটা আছে, বা আমরা যেভাবে পরিকল্পনা মাফিক যাচ্ছি, আমরা যথেষ্ট শক্তিশালী। আমরা চাইলেই এটা করতে পারি, কিন্তু আমরা অন্যায়ভাবে না জানিয়ে, উইদাউট এনি প্ল্যানিং, আমরা যুদ্ধ খেলা খেলবো না। যুদ্ধ যদি আমরা করি, আমাদের দাবি পূরণ করেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেখানে হাত গোটাবে। একসাথে ওটাকে নিয়ে নেব বললেই নিয়ে নেওয়া যায় না। ওকে, আপনি যখন অস্ত্রের কথা বলছেন, সামরিক শক্তির কথা বলছেন, তাহলে আমাদের এই মুহূর্তে আমরা যেটা দেখলাম বা জানলাম, এই যে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর বা ভারত যখন সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো গুড়িয়ে দেয়, পাকিস্তানের তরফ থেকে ড্রোন হামলা করা হয়, এবং সেই ড্রোনগুলো তুর্কির ড্রোন। এবং ভারতবর্ষের সঙ্গে তুর্কির এমন একটা সম্পর্ক ছিল যেটা যে 2023 সালে শেষবার যখন আমরা দেখলাম যে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুর্কি, তখনও ভারত সেখানে খাবার, ওষুধ, এই ধরনের সামগ্রী পাঠিয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুর্কি পাকিস্তানের, আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানের পক্ষে কোনো দেশই দাঁড়ায়নি, কিন্তু তুর্কির ড্রোন আমরা দেখলাম, এবং তুর্কিকে সফটভাবে পাকিস্তানের পাশে দাঁড়াতেই আমরা দেখেছি। এবং এছাড়া তুর্কি ছাড়া অন্যান্য দেশের মধ্যে আমরা চীনকে দেখেছি দু একটি বক্তব্য রাখতে, যদিও সেটি খুব একটা বেশি উত্তেজনামূলক ছিল না। কি মনে করেন, এই যে জিও পলিটিক্সের মধ্যে পাকিস্তানের পাশে নীরবে কারা কারা ছিল, এবং পাকিস্তানের পক্ষে না থাকলেও ভারতের বিরোধিতা কারা কারা করেছে, ভারত সেগুলো চিহ্নিত করতে পেরেছে কিনা? না, একটা তুর্কি তো ঠিক, এটা আমাদের ডেফিনেটলি মানে খারাপ লেগেছে। কারণ তুর্কির সেই বিপদের দিনে যেভাবে আমরা খাদ্য, চিকিৎসা দিয়ে, আমাদের লোক সাথে সাথে পৌঁছে দিয়ে, সেটা ওদের কাছ থেকে প্রত্যাশা ছিল না। তো ওরা করেছে, কিন্তু তখন আমাদের যে নেভাল ফোর্স যেটা ছিল, সেই সেক্টরে কিন্তু ওদেরকে কিন্তু আমরা আটকে দিতে পেরেছি। এবং ওরা যেগুলো করেছে সেটা কিন্তু আমাদের এখানে কোনো কাজে লাগেনি। কিন্তু সেখানেই তো আমাদের যে অ্যান্টি মিসাইল আমাদের যেগুলো আছে, এয়ারে সেগুলো, আমাদের যে ড্রোন বা যেগুলো আছে, আমরা তো সবগুলো তো নষ্ট করে দিয়েছি। এটা তুর্কির দিক দিয়ে আমি বলবো এটা মানে ঠিক হয়নি। হ্যাঁ, চীন তো বরাবরই একটা, ও তো মার্কেটে, ও তো প্রথম সুপার পাওয়ার হতে চায়। চীনের দিক থেকে ব্যবসা, আজকে পাকিস্তান তার কাছে বিরাট বড় একটা ব্যবসা। সিপেক রোড যেটা আছে, অন্যান্য রাস্তা যেটা বানাচ্ছে, তার ব্যবসার দিক দিয়ে সেও চাইবে যে যুদ্ধটা, তার নাহলে তো বালুচিস্তান যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে তো এখানে তো কি অত্যাচার, সেখানে কাজ বন্ধ হয়ে যাবে, সিপেক বন্ধ হয়ে যাবে। তো তার স্বার্থ তো সব থেকে বেশি। আর আমেরিকা এবং চীন এখন দুজনেই ব্যবসায় মানে ভালোর দিকে আছে। তো ডোনাল্ড ট্রাম্প একটা সত্যি কথা বলেছেন যে ব্যবসাটা ক্ষতি হবে। এখন ব্যবসাটা ক্ষতি পাকিস্তান আর ভারতের কিনা নাকি আমেরিকা চীনের, সেটা ওনার কথার মধ্যে স্পষ্ট আছে। তো হ্যাঁ, স্পষ্ট হয়নি। তো ঠিকই আছে, আমাদের যা বুঝার সেটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, ওরা যখন মধ্যস্থ তো কারো, যুদ্ধ তো কারো কেউ চায় না। আমরা আমাদের যে টার্গেট যেটা ছিল, ওই ঘাটিগুলো আমরা গুড়িয়ে দেব, সেটা আমরা কিন্তু করতে পেরেছি। এই যে আমাদের সিন্ধু জল চুক্তিটা, সিন্ধু জল চুক্তির যে মূল বিষয়টা ছিল যে এটা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং বিশ্বস্ততার মধ্যেই সেই চুক্তিটা হয়েছে। কিন্তু পাকিস্তান বারে বারেই কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সে নষ্ট করেছে। সে সন্ত্রাসবাদী ভারতবর্ষে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় লোক মেরেছে, আজমল কাসেমের মতো লোক আছে, এইসব ঘটনাগুলো করেছে। এবং সেই হিসাবে মোদিজি এটা বলেছেন যে বাকি যে জিনিসগুলো আছে সবটাই এটার মধ্যে কিন্তু হেরফের হবে না, দুটো ইস্যুতে আলাপ হবে। সিন্ধু জল চুক্তিতে কি হয়েছে, এখানে যে 6টা নদী আছে, তার মধ্যে যে পশ্চিম প্রান্তে যে নদী আছে, 3টা নদী আছে, সেটা পাকিস্তানের জল যায় না। ভারতবর্ষ যে কূটনৈতিক যে পদক্ষেপগুলো নিয়েছিল, সেগুলো তো এখন কোনো কিছু না, কিছু সেগুলো কূটনৈতিক পদক্ষেপগুলো ভারতের একই আছে, শুধু সামরিক পদক্ষেপটা ভারত এই মুহূর্তে যেহেতু সিজফায়ার হয়েছে বন্ধ, এবং সবাই মিলে চেয়েছে, পাকিস্তানও মানে বারবার অ্যাপিল করেছে তার জন্য, কিন্তু আমরা আমাদের পয়েন্ট থেকে কিন্তু কিছু আমরা নড়িনি কিন্তু। তো সুতরাং এই দিক দিয়ে
আমরা তো আমাদের পজিশনে ঠিকই আছে, অশান্তি তো আমরা চাই না। প্লাস এখন যে শর্ত রেখেছে, এখন আরেকটা শর্ত যেটা হয়েছে যে যেগুলো সন্ত্রাসবাদী যেগুলো আছে সবগুলো কিন্তু ভারতের হাতে তুলে দিতে হবে। আর এনি অ্যাক্ট অফ ভায়োলেশন অফ দিস যে চুক্তিটা যদি হয়, দ্যাট উইল বি ট্রিটেড এজ এন অ্যাক্ট অফ ওয়ার। এবং এমন না যে আমরা যুদ্ধবিরতি হয়েছে, আমাদের সৈন্যরা সব ফিরে চলে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন স্থগিত রাখা হয়েছে, এই অপারেশন সিন্দুর স্থগিত রাখা হয়েছে আপাতত যে কোনো মুহূর্তে। এবং এইবার যদি ভুল করে তাইলে পাকিস্তানকে সত্যি সত্যি তার দাম চুকাতে হবে। এবং সারা বিশ্ব তখন তাকিয়ে থাকবে, কারণ সারা 60টা কান্ট্রি, 60 কান্ট্রিজ তারা একযোগে অ্যাপিল করেছিল, শুধু ডোনাল্ড ট্রাম্প একা নয় কিন্তু। তো ভারতবর্ষ তো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে চায় না। আজকে আমাদের পক্ষে যুদ্ধ করাটা সহজ হয়েছিল এই কারণে যে আমরা যে পয়েন্টগুলো উঠিয়েছিলাম সারা পৃথিবী মানবিক দিক দিয়ে ভারতবর্ষের সাথে ছিল। যখনই কোনো যুদ্ধ হবে এখন, তাহলে সবাইকে নিয়ে আস্থাটা রেখে আমরা যুদ্ধ করব। ভারতকে কিন্তু কেউ দোষ দেয়নি, দাগিয়ে দেয়নি। সেটা তো আমাদের বিরাট বড় কূটনৈতিক জয়। তো সেই দিক দিয়ে আমরা 100 কেন 200% সফল। এবং পাকিস্তানের ভিতরে যে ভয়টা ধরেছে, মনে হয় না চট করে ওরা আর এই ভুলটা করতে যাবে। ওকে, এখন প্রধানমন্ত্রী বলেছেন অপারেশন সিন্দুর শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে, এখন এটা বন্ধ হয়ে যায়নি, তবে সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন প্রধানমন্ত্রী এই বার্তায় শুধু পাকিস্তান নয়, আমাদের আশপাশে যে প্রতিবেশীরা আছে, প্রতিবেশী দেশরা আছে, তাদের জন্য এটা কি ধরনের বার্তা বলে মনে করেন? না, তারা কতটা সতর্ক থাকবে? একটা কথা আছে, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে শব্দবান যেগুলো ছুড়ে আসতো বিভিন্ন দিক থেকে, সব শব্দবান বন্ধ হয়ে গেছে, অনেকটা বন্ধ হয়ে গেছে। আর পাকিস্তানের যদি এরকম নাস্তানাবুদ মানে পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাইলে বাকি যারা লাফালাফি করে তারা অনুমান করে নিয়েছে যে আমাদের কি হাল হবে। তো একসাথে আমরা তার সব দিকে ফ্রন্ট খুলবো না। তারাও যদি ভুল করে তাহলে তারাও তাদের মাসুল গুনতে হবে, এবং সেটা এমন মাসুল গুনতে হবে যে এখান থেকে আর উঠে আসতে পারবে না। আজকে পাকিস্তান কিন্তু 4 টুকরো হওয়ার মতো পরিস্থিতি রয়ে গেছে। এখন আমরা যদি যুদ্ধ নাও করি, কিন্তু পাকিস্তানের ভিতর থেকে যে যুদ্ধ শুরু হবে সেটা সামলানো পাকিস্তানের পক্ষে খুব মুশকিল হয়ে পড়বে। প্লাস দ্রব্যমূল্য, পাকিস্তানের লোকরা বলছে ওদের যে পার্লামেন্ট সেখানে দাঁড়িয়ে থেকে যেভাবে মানে গালিগালাজ দিচ্ছে তাদের সরকারকে, এটা তো আমরা তো টিভি চ্যানেলে আমরা দেখতেই পাচ্ছি। তো সেখানে তো তার লোকেদেরই তাদের প্রতি বিশ্বাস নেই। অথচ ভারতবর্ষ এত রাজনৈতিক মত পার্থক্য, এত লোক, এত ধর্ম, এত বর্ণ, এত কিছু নেওয়ার পরে সব ভারতবর্ষী ভারত মাতা বলে এক হয়ে গেছে। ভারত মাতা কি জয়, এটা কিন্তু জয় হিন্দ, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এবং এটা কিন্তু ভবিষ্যতে ভারতবর্ষকে বিশ্বগুরু হতে কেউ আটকাতে পারবে না। ওকে, আরেকটা বিষয় যেটা এখন ভারত পাক এই যে সংঘাত বিরোধী বা যুদ্ধবিরতি আমরা বলছি ঘোষণা হতেই 71-এর যুদ্ধের সাথে এটা একটা আলোচনা উঠে আসছে, 71-এর যুদ্ধের কথা উঠে আসছে, তার সঙ্গে অনেক তুলনা উঠে আসছে। সেটাকে আপনারা কিভাবে দেখছেন? পাকিস্তানকে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, পাকিস্তান এখন 4 টুকরো হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই চাইছে ভারতের যে পাকিস্তান আবার টুকরো হোক, 71-এ যেভাবে একবার টুকরো হয়েছিল সেরকম ভাবে টুকরো হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত পারলে টুকরো করে দিতে পারত। না, এটা কিছু সংখ্যক লোক যা চাইবে তার উপরে একটা সরকার চলে না। প্রতিটি মানুষের তার নিজস্ব অভিব্যক্তি আছে। তো এইরকম বলার যে এই যারা এইসব কথা বলছে তারা মাঠে যাক না, একবার যুদ্ধ করুক না। আজকে এই যে আমাদের যে বাংলাদেশ আমরা যখন করেছি যুদ্ধে, এটাও তো একটা গোপন দিক যে সেখানে আমাদের 16,500 কিন্তু সৈন্য কিন্তু মারা গেছিল। বিবিসিতে তখন একটা নিউজ, আমরা কিন্তু 93,000 সৈন্য পাকিস্তানের আমরা কিন্তু বন্দী করেছিলাম, তাদের খাইয়ে পুষে আমরা কিন্তু 1 বছর পরে ফেরত দিয়েছি। তখন বিবিসি কিন্তু একটা নিউজ করেছিল তখন যে এটার নাম ছিল বোধহয় প্রিজন 54। 54 জন আমাদের লোক যারা ছিল আর কি, তারা কিন্তু আমাদের সৈন্য পাকিস্তানের জেলে কিন্তু বন্দী ছিল, এটা বিবিসি নিউজ বলেছে। কিন্তু তখনকার দিনে প্রধানমন্ত্রী এত কূটনীতি করে এই 54 জনকে কিন্তু ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু সেটা অপ্রকাশিত কিন্তু আছে, আজকেই আমি দেখছিলাম আর কি। পাশাপাশি
আমাদের এই যে কদিন আগে যে আমাদের বিএসএফ এর যে জওয়ানকে নিয়ে গেছিল, আজকে একটা সময় ফেরত দিতে বাধ্য হয়েছে, তেমনি আমরা ওই যে আমাদের একজনকে আমরা দিইনি, কিন্তু এটা নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু তেমনি আমাদের যে পাইলট করা নামিয়েছিল অভিনন্দন 24 ঘন্টার মধ্যে কিন্তু ইমরান খান নিজে কিন্তু ফোন করে বলেছিল যে নিয়ে নিন। আমরা কিন্তু এবার ওদের যে রেঞ্জারকে আমরা ধরেছি, এটা কিন্তু আলোচনার মধ্যে আসেনি। কাজী এই যে জিনিসটা এটার মধ্যে, হ্যাঁ সেখানে ঠিক হয়েছে, যুদ্ধ হয়েছে 71 সালে, কিন্তু 71 সালে কিন্তু আমরা পাকিস্তানের দিকে অনেক দূর কিন্তু এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা ফিরে এসেছি। আজকে আমরা কিন্তু বর্ডার ক্রস করিনি। আজকের যে যুদ্ধটা সেটা একদম প্রিসাইজ, মেজার্ড, নন স্কেলটারি, উইথ এ ফোকাস। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের বারবার বিদেশ সচিব থেকে বারবার বলা হচ্ছিল যে আমাদের এই যে ভারত যে আঘাত এনেছে তা শুধু সন্ত্রাসবাদী ঘাঁটির উপর আঘাত এনেছে, এবং পাকিস্তানের সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিকের জীবন বা সাধারণ নাগরিকের ইনফ্রাস্ট্রাকচারের উপর কোনো ধরনের আঘাত ভারত আনেনি, যেটা উল্টো পাকিস্তান করেছে। বিনা প্ররোচনায় পাকিস্তান কিন্তু করেছে। ভারত ভেবেছিল যে ভারত যখন সন্ত্রাসবাদীদের উপর এই ধরনের একটা আঘাত হেনেছে তখন পাকিস্তান এটা সহায়তা করবে সন্ত্রাসবাদীদের বিপক্ষে থেকে, ভারতের পক্ষে থেকে, কিন্তু পাকিস্তান উল্টো, পাকিস্তানের সেনারা উল্টো ভারতে গোলাবর্ষণ করেছে এবং সাধারণ মানুষকে মেরেছে। কিন্তু এইবার যে মিটিং হয়েছে ডিজিএমও লেভেলে, সেখানে কিন্তু ওরা বলেছে, পাকিস্তান কিন্তু একটা কমিটমেন্ট করেছে যে সন্ত্রাসবাদ ওরা বাহবা দেবে না, এই কথাটা। অনেকগুলো জিনিস কিন্তু উঠে এসেছে এটার ভিতর থেকে। তো এই যে জিনিসগুলো, কিন্তু এখন পাকিস্তান তো শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের সঙ্গে প্রক্সি ওয়ার নয় বা ছায়াযুদ্ধ নয়, বা সন্ত্রাসবাদের আড়ালে পাকিস্তান ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ করছে, কিন্তু গোটা বিশ্বে তো স্পন্সর করছে সন্ত্রাসবাদীদের স্পন্সর করছে পাকিস্তান। তো এই যে ডিজিএমএর বক্তব্য, তাতে কতটা গুরুত্ব আছে, কতটা বিশ্বাসযোগ্য আছে? এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ভারতবর্ষের একা দায় নয়। আমাদের গায়ে যখন আঘাত আসবে তখন আমরা করব, আমরা তাই করছি। এবং মোদিজি যখন বলেছেন পৃথিবীর যেখানেই তারা লুকিয়ে থাকুক আমরা তাদেরকে খুঁজে বের করব এবং শেষ করে দেব। তবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এখন সন্ত্রাসবাদ যে যখন চলে, এটা ব্যবসা তো বাড়েই, এটা ব্যবসাতে আজকে যদি কেউ যদি বলে থাকে বিজনেসের ক্ষতি হবে, ওই দেশগুলোর বিজনেস কি আছে? ওরা কি স্নো পাউডার, সাবান সোডা বিক্রি করে? ওরা তো যুদ্ধাস্ত্রই বিক্রি করে। তো মরণাস্ত্র তো ওরাই তৈরি করে, ওরাই এটার উপরে ব্যবসা। ভারতবর্ষ তো এইভাবে কখনো ভাবে না। সে যা তৈরি করেছে সেটা তার ডিফেন্সের জন্য তৈরি করেছে। আমরা তো বলি আমাদের নীতিটা কি, বসুধৈব কুটুম্বকম। আমরা সারা পৃথিবীর সাথে নিয়ে থাকতে চাই। আমরা নিজেদের কথা আমরা কখনো বলি না। আমরা সবসময় সর্বে ভবন্তু সুখিনো। আমাদের আক্রমণাত্মক বা ভারতবর্ষ যে কোনোদিন অন্য কোনো রাষ্ট্র নিয়েছে বা জায়গা কেড়েছে এরকম কিন্তু কোনো ইতিহাস নাই আমাদের। যদি আরে 5000 বছরের ইতিহাস আমরা ঘেটে দেখি আর কি। তো যারা খারাপ পথে যাবে তারা ধ্বংস হবে, এবং যখন ভারতের উপরে আঘাত আসবে, যেটা অলরেডি হয়েছে, তারও প্রতিকার হবে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেটাও আসবে। এখন যারা বলছে কালকেই নিয়ে আসবে, ওইরকম কোনো ব্যাপার নয়। এটার সাথে অন্যান্য অনেক জিনিস চিন্তা, হ্যাঁ যারা বলেছে এটাও তাদের ভিতর থেকে একটা আবেগ কাজ করছে, সেটাও আমাদের যারা আছে সবাই দেখে আজকে সবার আবেগের উপর মানে আছে বলেই তো এত বড় এটাকে আমরা যেতে পেরেছি। এবং মোদিজি তো প্রথম বলেছেন যে এই যে সিঁদুর মুছে ফেলার যে ব্যাপারটা, এটার বদলা আমরা নেবই। আমরা তো আর ওই যে 26 জন মহিলাকে তার স্বামী ফেরত দিতে পারবো না, কিন্তু কিছুটা হলেও প্রত্যাঘাত হুঁশিয়ারি প্রধানমন্ত্রী আগে দিয়েছিলেন এবং সেটা হয়েছে। দিলবাবু, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে একটা জিনিস এই মুহূর্তে আপনারা জানতে ইচ্ছে করছে, পেহেলগাঁও হামলার পর যেখানে সন্ত্রাসবাদীরা ধর্ম জেনে জেনে হত্যা করেছে সেই নিরীহ পর্যটকদের, তারপর থেকে আমরা দেখছি ভারতবর্ষের সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের একটা দ্বিখণ্ডিত হয়ে গেছে ভাবধারা। এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেখানে অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছেন বা ভারত বিরোধী বিভিন্ন ধরনের পোস্ট করছেন, এবং সেখানে ধরা পড়লে সেখানে সাধারণ মানুষ ধরছে। আমাদের রাজ্যেও এই ধরনের ঘটনা হচ্ছে, এমন কিছু পোস্ট সামাজিক মাধ্যমে করছেন এবং সাধারণ মানুষ তাদেরকে হয়তো উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বা প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন।
এটাকে কিভাবে দেখছেন, এই যে এই ধারাটাকে কিভাবে দেখছেন? না, এটা তো স্বাধীনতার সময় থেকে শুরু করে, তা আমরা যদি দেখি কমিউনিস্ট পার্টি বিশেষ করে এই আজাদি জুটায়, ওরা তো এটা মানেই না। এই যে ইদানিংকালে অনেকে তো বলছে যে হিন্দু, কিন্তু ওরা যখন স্টেটমেন্ট দিচ্ছে তখন বলছে মানে জনগণ বা এইগুলো। তো আমরা যে জেএনইউ আমরা দেখেছি ভারতের টুকরো অঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এরকম যেটা আমাদের বলা হয় যে শহরের নকশাল, বা ভারতবর্ষের যাদবপুর ইউনিভার্সিটি তো আমরা দেখি, এগুলো দেখছি। এরকম তো কিছু গ্রুপ আছেই যে যারা এইসব কথাবার্তা বলে এবং সোশ্যাল মিডিয়া ওরা এইসব চালিয়ে যাচ্ছে। সেখানে কোনো কোনো সরকারের প্রশ্রয়ও আছে, কোনো কোনো সরকারের। ভারতীয় জনতা পার্টির যে সরকারটা আছে সে সেটাকে নির্মূল করবে। আপনারা দেখেছেন বিভিন্ন অ্যাটাক করছে। ভারতবর্ষ তার যে সংবিধান এমন কিছু অধিকার দিয়েছে মানুষকে যে মুক্তভাবে তারা তাদের মতামত দিতে পারে। তো তারা তাদের কথা বলছি, অতি নগণ্য, এটা 0.001%ও নয়। এবং এদের যত সব আন্দোলনে সোশ্যাল মিডিয়ায়, এবং যারা এইগুলো করছে বা এগুলোর মদত দিচ্ছে, তারা কিন্তু রাজনৈতিক অস্তিত্ব কিন্তু তাদের আর নাই। তারা কিন্তু অবসলিট হয়ে গেছে এবং ইরিলেভেন্ট হয়ে গেছে ভারতের রাজনীতি, পৃথিবীর রাজনীতিতে। তারা চিৎকার করছে অস্তিত্বের লড়াই। এবং এটা তো ঠিকই, আমরা তখনও দেখেছি এক দুটো দল আছে যারা তুষণের রাজনীতি করে, বিশেষ করে মাইনরিটি রাজনীতি যারা করে, তারাই এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু এখন আমাদের যে মাইনরিটি কমিউনিটি যারা আছে, সবাই মিলে যেভাবে এই মোদিজির পাশে দাঁড়িয়েছে, এটা অতুলনীয়। বোঝা যাচ্ছে যে ওরা যতই চালাকি করুক, যতই এইরকম প্রপাগান্ডা চালু রাখুক, ওরা সফল হবে না। কোনো কোনো দিন এমন হতে পারে জনগণই তাদের বিচার করে ফেলবে, মানুষের আউটবাস্ট সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন না। তা আমি বলবো ভারতের থেকে এই ভারতের বিরোধিতাটা বন্ধ করতে হবে। এখনকার নয়া ভারত কিন্তু এগুলো মানবে না। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আজ সঙ্গে থাকার জন্য, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য। আমরা অবশ্যই ভারত পাকিস্তান এই যে সংঘাত বিরাম হয়েছে বা বিরতি হয়েছে, এবং তারপর বিভিন্ন মতামত আমরা জানার চেষ্টা করছি, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের মতামত জানার চেষ্টা করছি, বুদ্ধিজীবীদেরও আমরা জানার চেষ্টা করব, এবং আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে ভারতের যে অবস্থান, সামরিক অবস্থান, তাতে ভারতবাসী হিসেবে আমরা কতটুকু নিশ্চিন্ত আছি। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে আপাতত সংঘর্ষ বিরতি হলেও ভারতের 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী সহ বিএসএফ এবং সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক এবং বিমান হামলার পর অপারেশন সিন্দুর হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যদি ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয় তখনই কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারত নিজস্ব উপায়ে প্রতিক্রিয়া জানাবে এবং সন্ত্রাসবাদের শেকড় যেখানেই পাওয়া যাবে সেখানেই তার ব্যবস্থা নেওয়া হবে। এটাই নিউ নরমাল। সন্ত্রাসবাদ এবং সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না, সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে চলতে পারে না। তাই বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানকে এবার নতুন ভারত নিয়ে সাবধান থাকতে হবে। তাই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।